স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আইন, বিচার, মানবাধিকার সহ অনেক বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, তবে অনেক ক্ষেত্রে এসব প্রশ্ন বদলে যাচ্ছে আশ্চর্যবোধক চিহ্নের দিকে। এসব নিয়ে আজকের আলোচনা প্রশ্নবোধক না আশ্চর্যবোধক। কথা বলতে স্টুডিওতে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়াও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনি জানেন আজকে তথ্যমন্ত্রী যে সংসদে যে ভাষণ দিয়েছেন ৫৭ ধারা নিয়ে, তিনি বলছেন ৫৭ ধারাতে আসলে শুধু সাংবাদিকরাই যে ৫৭ ধারার ক্ষেত্রে আছেন তা না, সেটা সমস্ত মানুষের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। এবং ৫৭ ধারা আসলে আইসিটি একটা ৫৭ ধারা করা হয়েছে ধর্ম, রাষ্ট্র এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য। ধর্ম, রাষ্ট্র এবং জনগণকে নিরাপত্তা কি এর আগে ছিল না? ৫৭ ধারাতেই যদি এইসব নিরাপত্তা দেওয়া সম্ভব হয়, আর আইনগুলির দরকার কি? প্রফেসর শফিউল আলম ভূঁইয়া। হ্যাঁ, না ৫৭ ধারা যেটি আইসিটি অ্যাক্টে ৫৭ ধারা নিয়ে তো অনেকদিন ধরেই আমরা আলাপ করছি। এখানে অনেকগুলো অপরাধ, উনি ঠিকই বলেছেন যে এই বিষয়গুলো, যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি, জনশৃঙ্খলা রক্ষা, তারপরে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই যে যত ধরনের অপরাধ আছে সব অপরাধগুলোকে এখানে সন্নিবেশিত করা হয়েছে ৫৭ ধারায়। ৫৭ ধারার সমস্যাটা হচ্ছে যে আইনের যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে সেগুলো অস্পষ্ট এবং অনেক ব্রড। তারপরে ধরেন বিভিন্ন ধরনের অপরাধের জন্য একই ধরনের শাস্তি প্রেসক্রাইব করা হয়েছে। তারপরে আরো যেটি করা হয়েছে সেটি হলো যে এই অপরাধগুলোকে নন বেলেবল করা হয়েছে। ৫৭ ধারাটা যে ৫৭ ধারায় ৪৮ ঘন্টার মধ্যে অভিযোগপ্রাপ্ত বা যার বিরুদ্ধে মামলা হয় তাকে অ্যারেস্ট করে ফেলা যায় এবং আপনার এটা অজামিনযোগ্য। তবে সাম্প্রতিক এই যে গতকালকে একটা জামিন হয়েছে, হাইকোর্ট সকালের খবরের সাংবাদিককে জামিন দিয়েছে। তারপরে হচ্ছে যে যে শাস্তির বিধানগুলো করেছে, তো এক্ষেত্রে উনি আরেকটা কথাও সত্য বলেছেন যে শুধু সাংবাদিকদের বেলায় না, এই আইনটা যে কারো বেলায় প্রযোজ্য হতে পারে। তো এখন কিন্তু আমরা কার্যক্ষেত্রে কি দেখেছি? কার্যক্ষেত্রে যেটা দেখেছি যে বিভিন্ন জনের বিরুদ্ধে এই মামলাটা হয়েছে। যে ধরেন ইভেন আমি আজকে যদি অনলাইনে কোনো কিছু আপনার সম্পর্কে বলি, আপনিও কালকে ৫৭ ধারায় আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। যেমন এইটা মানহানির বিষয়টাও কিন্তু ৫৭ ধারার অংশ। তো এরকম নানা অপরাধে ৫৭ ধারায় মামলা করা হয় এবং করা যায়। এবং এই ৫৭ ধারাটা আলোচিত হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, আপনার মনে থাকতে পারে প্রবীর শিকদারের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছিল। প্রবীর শিকদার একজন সাংবাদিক এবং মুক্তিযুদ্ধের সপক্ষে এবং ওই যে আপনার যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে ওনার অবস্থান কঠোর ছিল। তারপরে আপনার এরকম আরো অনেকগুলো আলোচিত ঘটনা, ব্লগারদের। যেমন সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো যে এই আইনটার সংজ্ঞা যেহেতু খুব বিস্তৃত এবং অস্পষ্ট অনেক ক্ষেত্রে, তো সেই কারণে আপনার এই আইনটাকে চাইলে এই আইনের অপব্যবহার করা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে এটার অপব্যবহার হয়েছে। এবং যেখানে এই আইনের প্রয়োগ করা দরকার সেখানে প্রয়োগ না হয়ে ঠুনকো ব্যাপারে, এটা যে সরকার প্রয়োগ করেছে তা কিন্তু না। ধরেন এই আইনটা আছে, আপনি আমার সম্পর্কে বা আমি আপনার সম্পর্কে একটা কিছু বলেছি, আপনি মামলা করেছেন, আপনি আদালত বা পুলিশকে প্রভাবিত করতে পেরেছেন, আমাকে আপনি গ্রেফতার করিয়েছেন। কিন্তু প্রফেসর শফিউল আলম ভূঁইয়া, আপনি আমার বিরুদ্ধে একটি অন্যায় বা মিথ্যা কথা বলেছেন, তার জন্য আমরা প্রচলিত আইনে কেন এটির বিচার করতে পারবো না? ৫৭ ধারাতে এটা কেন? আমি কিন্তু বলছি না যে মানে ৫৭ ধারাটি লাগছে কেন, আসলে ৫৭ ধারাটি লাগছে কেন আমি জানি না সেটা। এবং যেখানে আমরা পর কয়েকদিন আইনমন্ত্রীর মুখে শুনলাম যে এই ৫৭ ধারাটি আসলে বাতিল করে দেওয়া হবে, অন্য আইন আসছে তার জন্য, সেক্ষেত্রে আজকে আবার তথ্যমন্ত্রীর এই কথা বলার কোনো প্রয়োজনীয়তা ছিল কি? যেমন না, যেটা ৫৭ ধারা বিভিন্ন সময় আমি যখন আলোচনায় যেটা শুনেছি যে ৫৭ ধারাটা দরকার হচ্ছে স্পেসিফিক্যালি, যেমন আমাদের আইনগুলো যদি আপনি দেখেন, আইনগুলো বিশেষ করে গণমাধ্যম আইন, এটা তো একটা গণমাধ্যম বা গণযোগাযোগ সংক্রান্ত একটা আইন, এই আইনগুলো সব মিডিয়াম স্পেসিফিক, ওকে, গণমাধ্যম স্পেসিফিক। তো সেক্ষেত্রে আপনার অনলাইনে এই ধরনের অপরাধ, মানহানি, তারপরে রাষ্ট্রদ্রোহিতা, তারপরে ধরেন এই যে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ধর্মের অবমাননা, এইগুলো অনলাইনে করলে তার প্রতিকারের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমি নিজেও অনেক লেখায় সাজেস্ট করেছিলাম যে সেক্ষেত্রে আমরা দণ্ডবিধিটাকে একটু মডিফাই করে নিতে পারি, বা আরো যে মানহানির যে অন্যান্য আইনগুলো আছে সেখানে অনলাইনের কথাটা ঢুকিয়ে নিলে ৫৭ ধারার বিষয়টা থাকে না। কিন্তু ৫৭ ধারার সমস্যাটা যেটা, সেটা হচ্ছে তার নন বেইলেবিলিটি, শাস্তির মাত্রা এবং ভেগনেস। আমার কাছে মনে হয় যে
মানে অনলাইনে করলে সেটি নিদান থাকে না, সেটি অবশ্য আরো একটি বিস্তারিত আলোচনা রাখে। আমরা অনেকগুলি বিষয় আলোচনা করবো বলে আজকে প্রফেসর মামুন আহমেদ আপনাকে জানতে চাইবো যে কোনো ঘটনায় ঘটুক না কেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বর্তমান সরকারের যে বিরোধী রাজনৈতিক দলের, যে বিএনপি নেতৃত্বাধীন যে বিরোধী রাজনৈতিক দল, তারা সবকিছুর দায় আসলে সরকারের উপর দেয়। সর্বশেষ ফরহাদ মজহার, যিনি বাংলাদেশের একজন শীর্ষ কবি, প্রাবন্ধিক, চিন্তক, তার নিখোঁজ হওয়ার পরপরই আমরা দেখলাম যে এর জন্য দায় দেয়া হচ্ছে সরকারকে। এখনো আপনি মনে করেন কিনা এই অবস্থানটি আসলে ঠিক? না, আপনি দেখুন, এই ধরনের ঘটনা, এই গুমের ঘটনা, অপহরণের ঘটনা অতীতে যে কয়েকটাই ঘটেছে। রিসেন্ট আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই প্রতিবেদন থেকে শুরু করে সবকিছু, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন থেকে শুরু করে সবকিছু সেটাতে রিফ্লেক্টেড হয়েছে প্রায় সবকিছুই। হ্যাঁ, আপনি এই গুম, তারপর অপহরণ, এই ঘটনাগুলো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়েছে। সুতরাং মানুষের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে ভিন্নমত দমন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার জন্য সরকার এবং তার নিয়ন্ত্রিত বাহিনীগুলো এই কাজগুলো করে থাকে। এই ধরনের ধারণা জনমানুষের মধ্যে আছে। তো জনমানুষের মধ্যে যখন এই ধরনের একটা ধারণা থাকে, রাজনৈতিক দলগুলো সেই ধারণাটাকে গ্রহণ করেই সে মতামতটা প্রকাশ করে এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই সত্য বলে প্রমাণিত হয়। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ফরহাদ মজহারের বিষয়ে যে জিনিসটা হয়েছে, সে হচ্ছে বিষয়টা হচ্ছে তিনি অপহৃত হয়েছেন। অপহৃত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে সে মামলা হয়েছে, সেখানে তদন্ত করা হচ্ছে। তদন্ত কি আসবে সেটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করার পর জানা যাবে। কিন্তু এ পর্যন্ত তথ্য উপাত্ত যতটুকু আছে, প্রমাণ যতটুকু আছে, যতটুকু সাধারণ মানুষের কাছে জানা আছে, তাতে মনে হচ্ছে যে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন তিনি অপহৃত হয়েছেন। এবং অপহৃত যখন হন, এইসব বিষয়ে সরকারের দায় দায়িত্ব থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় দায়িত্ব থাকে। এবং উনি ফেরত এসছেন, এটা স্বস্তির বিষয়। তবে নিশ্চিতভাবে আমাদেরকে জানতে হবে কারা তাকে অপহরণ করেছে, কি উদ্দেশ্যে তাকে অপহরণ করেছে, এবং এটার নিশ্চয়ই একটা প্রতিকার হতে হবে। এটাই স্বাভাবিক বিষয়। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি এখানে আসবেন জেনে সামাজিক গণমাধ্যমে বা আমার সাথে যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন তাদের অনেকেই জানতে চাইছেন যে আপনাদের অবস্থানটিকে আপনি একটু পরিষ্কার করবেন। যখন আমরা জেনেছিলাম যে ফরহাদ মজহারকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার পরিবার থেকে বলা হচ্ছে যে তিনি গুম হয়েছেন বা অপহরণ হয়েছেন, তখন আমরা বাম দলগুলোর খুব শক্ত অবস্থান, বিশেষ করে আমি যদি আপনার কথা বলি, প্রিন্স ভাই, আপনি তো খুব শক্ত অবস্থান নিয়ে খুব জোরে বলেন নাই ফরহাদ মজহারকে মুক্তি করতে হবে, বা এটির কারণ কি আসলে? না, ধন্যবাদ আপনাকে। ঘটনার পরপর কিন্তু আমাদের পক্ষ থেকে এবং আমার গণমাধ্যমে আসার যে সুযোগ হয়েছে, আমাদের প্রথম কথাই ছিল যে এ ধরনের একটা ঘটনা বাংলাদেশে ঘটতে পারে না, সুতরাং তাকে দ্রুত উদ্ধার করা হোক। এটা আমাদের প্রথম দিনই কথা ছিল। কিন্তু পাশাপাশি আপনি এটাও বলেছেন যে তার ডানপন্থী অবস্থান, না, ডানপন্থী অবস্থান মানে যেটা আসলে রেলেভেন্ট ছিল, মানে আমাকে দর্শকরা যা বলছেন আমি সেটা বলা কি ঠিক? আমি একাধিক টেলিভিশনেও যখন কথা বলেছি পরিষ্কার ভাষায়, তখনকার আমরা যখন যেটা তো এই যে এই ধরনের একটা ঘটনা ঘটলে আমরা বলেছি এই মুহূর্তে খুব জরুরিভাবে উদ্ধার করা দরকার, 1 নম্বর। 2 নম্বরে আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই যে আজকে যে অভিযোগটা উঠেছে অপহরণ, বা তখন তো এই অভিযোগটা পর্যন্ত ছিল পুরোটা না হওয়ার পরে, এবং আমি একাধিক জায়গায় এই পয়েন্টটাকে একটু জোরের সাথে ওই সময় বলেছি যে পুলিশ যতটুকু আমরা খবর পেলাম যে ওনার বাসায় বসেই ট্র্যাকিং করছেন, কোথায় আছে বলতে পারছেন। তা যদি এরকম ট্র্যাকিং করতে পারেন তাহলে ওইখান থেকে ধরতে পারছেন না কেন? এই পয়েন্টটা আমরা জোরের সাথে বলেছি। আমরা বরঞ্চ বলেছি এইখানে ব্যক্তি ফরহাদ মজহারের আলোচনাটা এই সময় খুব জরুরি না, জরুরি হচ্ছে একজন ব্যক্তি এ ধরনের অপহৃত হয়ে যাবে, মানে তখনকার বাস্তব অবস্থা অনুযায়ী এটি ঠিক না। এবং আপনি ওই সময় 2-3টা ঘটনা লক্ষ্য করবেন। একটা হচ্ছে সাথে সাথে ঢাকার জনৈক পুলিশের কর্মকর্তা তিনি রহস্যজনক কথা বললেন। খুলনায় রাতে ধরার পরে আপনি দেখবেন যে সাংবাদিকরা রহস্যময় প্রশ্ন করলেন। না, সেটা তো সাংবাদিকদের কথা আমি আলাদা জিনিস, কিন্তু আমি বলছি যে এইটা খুলনার ধরা পড়ার পরে বললেন, ধরা পড়ে না, ওনাকে যখন পাওয়া গেল পুলিশের ভাষা অনুযায়ী যদি বলি, যে তখন বলল যে এইটা তিনি বেড়ানোর জন্য বেরিয়েছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদিন পরে এটা আমরাও বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী যখন এইটা বললেন এবং অনেকে বলার চেষ্টা করলেন, এমনকি বিরোধী দলের বা মানে এই যে বিএনপির পক্ষ থেকেও, যে তাকে যদি এইখান থেকে নিয়ে সীমান্তে পাচার করা বা ওই জায়গায় চলে যেত, সেই তো ডেঞ্জারাস। আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা যখন বললেন, আমরা বরঞ্চ ওইখানে একটা উদ্বেগজনক কথা বললাম যে আজকে পরিস্থিতি এমন জায়গায় গেছে, একটা লোকের এ ধরনের ঘটনা ঘটলে তাকে উদ্ধার করে প্রকৃত ঘটনা যাই হোক না কেন সেটা জনসমক্ষে যখন দেওয়া দরকার, তখন কথাটা কোথায় চলে যাচ্ছে। বরঞ্চ আমরা এটা বলেছি যে অতীতে অনেক ঘটনার পরে এই মানে পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেছিল যেটা মনেই হচ্ছে যে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে ঘটতেই পারে, অপহরণের ঘটনা ঘটতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে, মানে বর্তমান বাস্তবতায় ওই বাস্তবতা ছিল। কিন্তু আমরা বলেছিলাম এইটা যাতে প্রকৃত রহস্য উদ্ঘাটন হয় সেটার ব্যবস্থা করা হয়। ধন্যবাদ প্রিন্স ভাই। প্রফেসর শফিউল আলম ভূঁইয়া, আমরা দেখছি যে ভিন্ন মত
সহ্য করার ব্যাপারে সাংঘাতিক রকমের মানে সহ্য শক্তি কমে যাচ্ছে বর্তমান সরকারের। আমরা যদি সর্বশেষ বলি, নারায়ণগঞ্জে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্যদের উপর যেভাবে আক্রমণ করা হলো, সেটাকে আর কোনোভাবে আসলে ব্যাখ্যা করা খুব মুশকিল, যে মানে এই ভিন্ন মতের প্রতি এই আগ্রাসী মনোভাব আপনি কিভাবে দেখছেন? সেইটাতে যাওয়ার আগে এই যে ফরহাদ মজার বিষয়ক যে প্রসঙ্গটি এখানে আলোচিত হয়েছে, সেখানে কিন্তু অনেক প্রশ্নের উত্তর নাই। উনি অপহৃত হয়েছিলেন না উনি নিজেই গেলেন, আমরা এখনো আমাদের কাছে বিষয়টা পরিষ্কার না। অত সকালে উনি বের হলেন কেন, যেইভাবে ওনাকে সেটি রাষ্ট্র দেখবে। আর পাশাপাশি অধ্যাপক মামুন আহমেদ যেটা বলেছেন যে জনমনে যে গুম খুনের যে ধারণা, জনমনে যে ধারণা রাজনৈতিক দলগুলো সেই ধারণাটা পোষণ করে, নাকি না উল্টোটা, যে রাজনৈতিক দলগুলো যে ধারণাটা প্রতিষ্ঠিত করে জনগণ সেটাকে ধারণ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে ডিসকোর্সটা কে নিয়ন্ত্রণ করে? আসলে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ। তো এই বিরোধী দলের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন গুম খুনের বিষয়টি সরকারের সময় হয়। কারণ ফরহাদ মজার কিন্তু নিজেই বলেছেন যে যারা সরকারকে বিব্রত করতে চায় তারাই হয়তো আমার অপহরণের ঘটনা ঘটিয়েছে। সরকারের মধ্যেও সরকারকে বিব্রত করতে চায় এরকম একটি কর্নার থাকতে পারে, সেটা থাকতেই পারে। তো এবারে আসি আপনার এই যে ভিন্নমত দমনের কথা আপনি যেটি বলছেন, যে আপনি যদি ভিন্নমত দমনের কথা বলেন, এই যে আপনার টকশোতে বসে যে আমরা কথা বলছি, কারণ আমাদের টকশোর কোনো গুরুত্ব নাই। আপনার আপনি দেখেন প্রফেসর শফিউল আলম ভূঁইয়া স্বাস্থ্যমন্ত্রী আজকে বলেছেন চিকুনগুনিয়ার কোনো আতঙ্ক নাই, সংবাদ মাধ্যম শুধু ভয় দেখাচ্ছে। না, এইটা তো ধরেন একটা চিকনগুনিয়ার, এটা হয়তো স্বাস্থ্যমন্ত্রী মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন। আমি নিজে চিকনগুনিয়া সরকারের একাধিক মন্ত্রী চিকনগুনিয়া আতঙ্ক দিয়েছে, সরকারের একাধিক মন্ত্রী। এখন আমাদের রাজনীতিবিদরা তো কথা যখন বলেন, আবার কথা যেভাবে কোট হয়, যে কথা একভাবে এক একটা কনটেক্সটে বলেন, আবার সেটা রিপোর্টিং কিভাবে হয়। স্পেসিফিকলি বলেছে যে মিডিয়া আতঙ্ক ছড়াচ্ছে, মানে আমার এখন চিকুনগুনিয়া হলেও আমি বলতে পারবো না যে আমার এই রোগ হয়েছে, কারণ আমি মিডিয়া। সেইটা যদি বলে থাকেন, কারণ আমি নিজে তো চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছি, সরকার একাধিক মন্ত্রী চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে। এইটাও তো ওনার মত প্রকাশের স্বাধীনতা। উনি যদি এটা বলে থাকেন, এই যে আপনি এখন সমালোচনা করছেন তার বক্তব্যের, তো আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। চেয়ারে বসে এই যে আমরা সমালোচনা করছি তো তাকে, যে তার এই বক্তব্যের জন্য সমালোচনা করছি। আপনি কিন্তু সেটা কনসিকুয়েন্সটা কি হয়? হ্যাঁ, অবশ্যই কনসিকুয়েন্স আছে এই ধরনের ঘটনার। যে মত, আমি বলবো না যে ঢালাও ভাবে যে মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে সরকার অসহিষ্ণু হয়েছে, কারণ আপনি যদি বিগত আমলগুলোতে যান তাহলে ভয়াবহ চিত্র আপনি দেখতে পাবেন। আমরা মনে একটু প্রফেসর মামুন আমাদের কাছে চাই। প্রফেসর মামুন, আপনি কি মত প্রকাশ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা অনুভব করেন, কোনো ধরনের ভীতির মধ্যে থাকেন, বা কোনো সময় নিজেকে সেন্সর করেন কিনা যে এই সরকারের আমলে একটি মত প্রকাশ করার? নিশ্চিতভাবে চারপাশে আপনি প্রমাণ দিয়ে বলেন মামুন ভাই, শুনুন না, চারপাশে যা কিছু ঘটছে, প্রতিনিয়ত যা ঘটছে বলে আমরা পত্রিকায় দেখছি, ভিন্ন মত পোষণ করবার জন্য অথবা ভিন্ন রাজনৈতিক আদর্শ পালন করবার জন্য মানুষ যেভাবে নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অসম্মানিত হচ্ছে, অমর্যাদার শিকার হচ্ছে, এবং প্রতিনিয়ত যে পরিমাণ থ্রেটের মধ্যে দিয়ে প্রতিটি মানুষ থাকছে, সুতরাং এরকম একটা পরিস্থিতিতে যে কোনো মানুষ এক ধরনের সেন্সরশিপের মধ্যে থাকবে, এটা নিশ্চিত। এরকম হয়ে গেল না, আপনি যখন এই কথাটি বলছেন তখনই কি এটি অসার হয়ে গেল না? কেন একটু ব্যাখ্যা করেন কেন? কারণ এই প্রশ্ন এটাই না, যতটুকু এটার কনসিকুয়েন্স যতটুকু হবার কথা, যতটুকু আপনি ফিল করেন, ম্যাগনিটিউড, যে ম্যাগনিটিউডে আপনি কথাটা বলবার কথা, রাইট, ততটুকু ম্যাগনিটিউডে ততটুকু উচ্চারণ আপনি কথাটা বলতে পারছেন না। দ্যাট ইজ দ্য, আপনি প্লিজ একবার বলেন তো, আপনি প্লিজ বলেন তো দেখি কি হয়। ডোন্ট ট্রাই টু কনফিউজ মি প্লিজ। আচ্ছা, আমি যেটা বলছি স্ট্রেট ফরওয়ার্ড, আপনি সেটা শুনেন না। সেটা হচ্ছে এরকম যে আমাদের চারপাশে যা কিছু ঘটছে, মানুষ এখানে আতঙ্কের মধ্যে আছে, প্রতিনিয়তই আতঙ্কের মধ্যে আছে। আপনি ফরহাদ মাজারের ঘটনাটা উনি বলছিলেন, উনি একটু এক্সপ্লেন করতে চাচ্ছিলেন। সেটা হচ্ছে ফরহাদ মাজার সাহেব একজন মানুষের নাগরিক অধিকার আছে, রাইট, মানুষের মানবিক অধিকার আছে, সে অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, এই দায়িত্বটুকু আছে, তাই না? সেটা যদি ব্যাহত হয়, সুতরাং আমাদের সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে তার পাশে দাঁড়ানো, রাইট। একটা বিপন্ন একজন মানুষ, একটা বিপন্ন একটা পরিবার, তার পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আমাদের দায়িত্বের অংশ। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ফরহাদ মাজার যখন অপহৃত হলেন, অপহৃত হওয়ার দিন থেকে শুরু করে সরকারি প্রশাসন থেকে শুরু করে অনেকের মধ্যেই, এমনকি মিডিয়ার অনেক কর্নারের মধ্যে থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এটা অপহরণ না উনি স্বেচ্ছায় নির্বাসিত হয়েছেন, এরকম একটা প্রবণতা, এরকম একটা ডিসকোর্স তৈরি করবার প্রবণতা তৈরি হয়েছিল। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি এই সমাজে এটি প্রয়োজন, মানুষ যখন বিপন্ন বোধ করে, মানুষের যখন অধিকার হারা হয়, তখন সেই অধিকার হারা মানুষের পাশে দাঁড়ানো
করাটাই হচ্ছে মিডিয়া এবং সাধারণ মানুষের আমাদের সাথে দায়িত্ব। সেটি আমি ব্যক্তি আমাদের সাথে রুইন হোসেন প্রিন্স ভাই আছেন। প্রিন্স ভাই কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো বিরতি নিয়ে এসে যে আপনারা ঠিক রাজনৈতিক প্রতিপক্ষ এই সরকারের না হলেও যখনই আপনারা কোনো ভিন্ন মত দিয়েছেন ধারাবাহিকভাবে আমাদেরকে যদি একটু বলেন যে আপনারা আসলে কতটা সরকারের সমর্থন পেয়েছেন, কতটা সুবিধা পেয়েছেন বা কতটা অসুবিধার মুখে পড়েছেন। আমরা একটা বিরতির নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রিন্স ভাই, আমরা জানতে চাইছিলাম যে এই সরকার পরমতের ক্ষেত্রে কতটা সহিষ্ণু, আপনারা যখন ভিন্ন মত অবলম্বন করেন এই সরকার থেকে আপনারা কতটা দেখুন, সচেতন? আমি একটা জাস্ট হিসাব বোঝার জন্য বলি। আপনি তেল গ্যাস আন্দোলন করছেন, Right. এটা জাস্ট উদাহরণ হিসাবে, এটাকে একটা মডেল হিসাবে যদি নেন, দেখুন আমরা যখন ফুলবাড়িতে আন্দোলন করলাম তখন বিএনপি সরকার ক্ষমতায়, তারা যেভাবে হোক তাদের ওই এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দমন করতে চায়, তারা কিন্তু আমাদের আন্দোলনের উপরে গুলি বর্ষণ করলো, হত্যা করলো। তখন কিন্তু এখন যারা ক্ষমতাসীন বিরোধী দলে ছিল তারা আমাদেরকে সমর্থন করলো। ওইখানে যে মানে পরিস্থিতিগুলো যেটা হয়, ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছি এই সরকার এক নম্বর, এটা আমি মনে করি আপনি একটু আগের কথাই বলেছেন, হয়তোবা এখন আমাদেরকে ওই রকম রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে না বলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে, আমি দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বলছি, অনেক সময় আঘাতের মাত্রা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আঘাতটা কোথায় করছে জানেন? আমি দেখছি যে আমরা যে যেটাকে আমি যদি সামাজিক মুভমেন্ট হিসেবেই বলতে চাই, যার অবয়ব আরো বড়, যেটাকে মনে করছে সরকারকে নাড়িয়ে ফেলছে, সেই জায়গাগুলোতে আমি দেখছি তার মানে অসহিষ্ণুতা অনেক বেশি। জাস্ট এই যে গতকালকের ঘটনাটা দেখুন, কি ঘটলো নারায়ণগঞ্জের ঘটনা অবশ্য আরেকটু অন্যভাবে ভাবা উচিত বলে আমরা নারায়ণগঞ্জের সাথে কথা বলেছি। আজকে আমরা যে সভা করলাম প্রতিপক্ষ, সেখানে বললাম, কারণ ওইখানে যারা রাজত্ব করতে চায়, ওইখানে ত্বকী হত্যাকাণ্ডের পর যে এখানে সাধারণ মানুষের যে একটা ঐক্য গড়ে উঠেছে, তার একটা বড় আন্দোলন সংগ্রামের জায়গা হচ্ছে শহীদ মিনারকে ঘিরে। শহীদ মিনারে কবি, সাহিত্যিক, শিল্পী অন্যরা থাকে এবং যে কোনো সময় আমরা জানি ওইটা হচ্ছে আমাদের অনুপ্রেরণার জায়গা, আমরা যাই। সুতরাং ওই জায়গাটাতে কোনো তারা মানে স্পেসই দিতে চায় না বলেই বিশেষ করে এই হামলাটা করলো এবং আমাদের মিছিলের পরপরই একই ঘটনায় সুন্দরবন নিয়ে দেখেন, হয়তো তারা মনে করছে আচ্ছা প্রেস ক্লাবে একটা মিছিল করুক, ওইটার খুব মানে মেলা কোনো ঘটনা ঘটবে না, কারণ আমরা তো পাল্টা প্রচার মাধ্যমে করছি। তো খুলনা অঞ্চলে গতকাল এই রকমের অতীতে কোনোদিন আমার ঘটে নাই, কারণ এটা আমার জেলা, আমি এখানে রাজনীতিও করে আসছি। প্রথমে তারা সমস্ত কমিউনিস্ট পার্টির অফিসে ঢুকিয়ে দিয়েছে, পুলিশ পার্টি অফিসে ঢুকে বলেছে ভাই এখানে করতে পারবে না। পুলিশ একটা পার্টি অফিসে ঢুকে বলতে পারে, আশ্চর্য হয়েছি। পরে কর্মীরা যখন ওইখান থেকে আস্তে আস্তে বেরিয়ে, এটা আমাদের ট্যাকটিস, বৃষ্টি ছিল খুব বেশি জমে, তারা যখন বেরিয়ে মিছিলটা করবে, আমাদের সাথে কথা হচ্ছে, মিছিলেও বাধা দিয়েছে, খুলনাতে করতেও দেয়নি। এবং খুলনাতে তাদের পরিষ্কার বক্তব্য, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলে সব করেন ভাই, সুন্দরবন, রামপাল নিয়ে কথা বলবেন না। মনে করছে যে ঢাকাতে একটা মিছিল হলে, সুন্দরবনের রক্ষার পক্ষে বা এই প্রকল্পের বিরুদ্ধে হলে হয়তো ওনাদের খুব মেলা ক্ষতি হবে না, কিন্তু ওই অঞ্চলে যদি একবার জনগণের রোষ গড়ে ওঠে তাহলে এটা, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, সে যখন দেখতে পায়, এটা শাসকদের চরিত্র এরকমই হয়, বুঝছেন। আর শাসকরা যখন এটা নিজেরা আরো দুর্বল হয়ে পড়ে, যখন যুক্তি তথ্যটাই তাদের কাছে প্রধান হয় না, তখন তাদেরকে এই ধরনের আচরণ বেছে নিতে হয়। তা আমি দেখছি যে বিশেষ করে আমাদের সামাজিক আন্দোলন যেগুলো হয়, সেই ক্ষেত্রে তারা তথ্য যুক্তিটাকে প্রধান না করে তারা এ ধরনের হামলার কাজটা করছে। এবং অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে উপরের থেকে এমনকি স্থানীয় শিক্ষকদের আন্দোলন, যে কোনো বিষয় মানে সরকারের বিপক্ষে গেলেই, আমি তো এইখানে আরো মানে আমি যেহেতু আমাদের এই কথা বললাম, আমরা এখানে যখন প্রেস ক্লাবে, আমরা তো জানি, এবং এটা একটা আন্দোলনের, দেখুন এটা না বললেই হচ্ছে না, মানে এটা আমার একটু অন্যভাবেই নিতে চাইও, যে এইবারের আন্দোলনের এরকমটা তরিকাও হয়ে গেছে, যারা আসেন তারা মনে করেন যে বঙ্গবন্ধুর ছবিটা যদি থাকে এবং পারলে জয়ের ছবিটাও যদি থাকে, আর যদি কোনোভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দয়ালু, তার কারে কথাটা পৌঁছে যায়, আমাদের একটা বিজয় হবে, এইরকম একটা চিন্তা থেকে এসেও যারা দিনের পর দিন, রাতের পরে রাত এইখানে করে, শেষ বেলায় দেখা যায় কোনো না কোনো ভাবে প্রথমে কৌশলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়, না পারলে নানাভাবে হামলা টামলা এগুলো করা হয়। কারণ মানে ভাবটা হচ্ছে আমি তো সব করছি, আমার উপরে ভরসা রাখুন, অন্য কেউ কিছু আর করতে পারবে না। এই ধারাটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। আমি একটু প্রফেসর শফিউল আলম ভূঁইয়ার কাছে যাওয়ার আগে একটু প্রফেসর মামুন আহমেদের কাছে একটু আসতে চাই, যে সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা হয়েছে, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনও, সেই ক্ষেত্রে আপনারা বারবার বলেছেন যে আপনাদের মত প্রকাশ, আপনারা নির্বাচনে কিভাবে নির্বাচন করবেন সেটিকেও প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সেটি কি শুধুই বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, নাকি আপনাদের পক্ষে কোনো যুক্তিও ছিল সেই সময় বলার? দেখুন, আপনি একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিবেশ, শুধু রাজনৈতিক না, সার্বিক যে পরিবেশ বিরাজমান, সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা হয়, তার একটা প্রধান লক্ষ্য হচ্ছে সর্বক্ষেত্রেই নিরঙ্কুশ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি
কেউ কিন্তু এই প্রচেষ্টার বাইরে থাকতে পারছে না এই মুহূর্তে। আপনি লক্ষ্য করুন, এত বড় বন্যা হচ্ছে সারা দেশে, ঠিক আছে? অন্য আমাদের অতীত অভিজ্ঞতা দেখি এই ধরনের বন্যা যখন হয় তখন সামাজিক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো, এমনকি পেশাজীবী বিভিন্ন সংগঠনগুলো বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু আপনি লক্ষ্য করুন এবার, এবং এমনকি এর সমসাময়িক সময়ে আমরা দেখেছি, লক্ষ্য করেছি, যখনই এরকম জাতীয় দুর্যোগ হয়েছে, যখনই এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেরকম জায়গায় যায়নি। তার কারণ হচ্ছে এগুলো করার জন্য সামাজিক সংগঠনগুলো সক্রিয় থাকবার জন্য যে ধরনের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়, সামাজিক রাষ্ট্রীয় যে ধরনের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়, যে ধরনের পরিবেশ রক্ষা করার প্রয়োজন হয় রাষ্ট্রের পক্ষ থেকে, তার কোনো কিছু রক্ষা করা হচ্ছে না, তার বিপরীতটাই হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে সর্বক্ষেত্রে ওই যে বললাম রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রত্যেকটা সংগঠনের মধ্যে এই ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং সেখান থেকে আপনি যেটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনের সময় শিক্ষকদের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছিল এবং যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল, সেখান থেকে তার ব্যর্থ নিশ্চয় নয়। প্রফেসর শফিউল আলম ভূঁইয়া, নিরঙ্কুশ প্রতিষ্ঠা যেটা, তাহলে আসি, আপনি মত প্রকাশের কথা বলছেন, তো এটা কোন মানদণ্ডে আপনি বিচার করবেন? আগের সরকারগুলোর সাথে তুলনায় না পশ্চিমের সাথে তুলনায়? আপনি যদি আগের সরকারগুলোর সাথে তুলনা করেন, জোট সরকারের আমলে, আপনি ভুলে যাবেন না বিদ্যুতের জন্য কানসাটে মানুষ হত্যা করা হয়েছিল, মানুষ বিদ্যুৎ চেয়েছিল, হত্যা করা হয়েছে। সারের জন্য মানুষ হত্যা করা হয়েছে। তারপরে রাষ্ট্র রাজনৈতিকভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলা, তারপরে আপনার আহসানুল্লাহ মাস্টারের হামলা থেকে শুরু করে বিভিন্ন। আমি অধ্যাপক মামুন আহমেদ শিক্ষক সমিতির বিষয়টা নিয়ে কি বললেন আমার কাছে পরিষ্কার না, কারণ শিক্ষক সমিতিতে নিয়ম মাফিকই শিক্ষকরা ভোট দিয়েছে, নির্বাচন হয়েছে, আমরা দুটি নীল দল হয়েছিল। না, সেটা তো হতেই পারে, একটা দলের মধ্যে একটি দলকে নির্বাচন করতে দেওয়া হয় না, সেটা শিক্ষক সমিতি, সিনেট নির্বাচনে আমাদের দলের মধ্যে দুটি প্যানেল হয়েছে, পরে একটি প্যানেল উইথড্র হয়েছে, আমরা একটি প্যানেলে নির্বাচন করেছি। তো সেইটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তারপরে আসি যে বন্যা ত্রাণের কথা বলছেন। আপনি দেখেন এই মুহূর্তে বন্যা ত্রাণ কর্মকাণ্ডে কারা সম্পৃক্ত আছে? সরকার, সরকারি দল ছাড়া বিরোধী দল তো কথা বলা ছাড়া কোনো, তাদেরকে কি কেউ নিষেধ করেছে? যে বিরোধী দলের সংগঠনগুলোকে কি কেউ নিষেধ করেছে যে আপনারা নিষেধ না করলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি ভরে হামলা হয়েছে আসলে? হ্যাঁ, সেটা ত্রাণ রকম কার্যক্রমে সেটা নিন্দনীয়, সেটার জন্য ব্যবস্থা নিতে হবে আমাদের। ভীতির আবহাওয়া, এবং না কিসের ভীতির? আমি তো উদাহরণ দিলাম আপনাকে স্পেসিফিক্যালি, যে এই রকম পরিবেশ, বিদ্যুতের জন্য মানুষকে খুন করা হয়েছে, সারের জন্য খুন করা হয়েছে। 21শে আগস্টের এটা না তর্কে না, আমি এভিডেন্স দিয়ে কথা বলছি। না, কিন্তু মির্জা, আপনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে মানা করেছে কিনা মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে কয়েকদিন। শেষ করি যে এখন আসি, হ্যাঁ, আপনি যদি এখন পশ্চিমা গণতন্ত্রের সাথে তুলনা করেন, পশ্চিমা গণতন্ত্রের চাইতে আমরা পিছিয়ে আছি। তো সেটা তো আমাদের রাষ্ট্রের সামগ্রিক বিষয়। এই উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা চাই যে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত থাকুক, সেইটার জন্য সকলেরই ভূমিকা আছে। কিন্তু যেটি রুহিন হোসেন প্রিন্স ভাই বলছিলেন যে আপনারা যে কোনো ভিন্ন মত, আমরা যদি তেলগ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আন্দোলন, যেটি সুন্দরবন রক্ষা সংগ্রাম হোক, শিক্ষকদের বেতন ভাতা নিয়মিতকরণের এমপিওভুক্তির আন্দোলন হোক, যে কোনো কিছুতে আপনারা কি এক ধরনের ইনটলারেন্স দেখতে পান না? আমরা সাংবাদিকদের ক্ষেত্রে সাংঘাতিক রকম এটি দেখি, সংবাদপত্র বন্ধ করার ক্ষেত্রে দেখি। না, কয়টা সংবাদপত্র বন্ধ হয়েছে বলেন? মানে যে কয়টা, আমরা তো বাকিরা তো আপনার মানে আপনি বলেন, আপনি অধ্যাপক মামুন আহমেদকে জিজ্ঞেস করেছিলেন যে উনি কথা বলার সময় ভয় পান কিনা, উনি কি কোনো এভিডেন্স দিতে পেরেছেন যে কথা বলার সময় উনি আতঙ্কে থাকেন বা ইয়েতে থাকেন? কিন্তু মোটামুটি সাংবাদিকতা করা এবং পড়ানোর সাথে আপনি 20-22 বছর ধরে জড়িত। আপনি বলেন কোন সংবাদ সম্মেলনে গিয়ে আপনি এত স্তুতি কখনো দেখেছেন? মনে হয় না সব সাংবাদিকরা ভয় পান। সেইটা না, আমি তো অন্যভাবে বলতে পারি, যারা স্তুতি করেন তারা ভয় পান না, তারা হয়তো মনে করেন যে স্তুতি করলে নিজের ব্যক্তি স্বার্থ সংরক্ষিত হবে। কি ব্যক্তি স্বার্থ থাকতে পারে? সেটা তো তাদেরকে প্রশ্ন করতে হবে আপনার, কারণ এটা কি মানে সার্ভাইভাল অফ এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষা। তাহলে যদি সার্ভাইভাল অফ এক্সিস্টেন্স হতো, খালেদ, আপনি দিনের পর দিন যেভাবে শো করছেন, কেউ দেখে না, কেউ দেখে না, আপনি করতে পারতেন? বলেন, সরকার যদি পরমত সহিষ্ণু না হতো তাহলে কি আপনার শো করা সম্ভব হতো কিনা বলেন? কয়দিন আর করা যাবে আল্লাহ জানে। যাই হোক, আমরা এটা কত বছর ধরে করছেন, উত্তরটা দেন আমাকে। 6 বছর ধরে করছি। আমরা 6 বছরের সরকার আপনাকে কিছুই বলেনি, সহ্য করতে সরকার নিশ্চয়ই ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম আজকে আমাদের প্রফেসর শফিউল আলম ভাইয়া, আপনি বলছিলেন আমাদের শুধু যদি এই ব্যাপারে বলতেন সেই ব্যাপারটি আমাদের অন্য প্যানেলিস্টের কাছে একটু জোর আমি একটু যুক্ত করতে চাই। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলছেন যে বিদেশে টাকা পাচারের বিষয়টি বাস্তবে মোটেই কিছু নয়। আপনিও তাই মনে করছেন কিনা? বাংলাদেশ ব্যাংকের কোনো তদন্ত রিপোর্ট এখন আমরা পাইনি। অর্থ পাচারের মতো অপরাধে সরকারের ভূমিকা কেমন দেখেন আপনি? আমরা যেমন ধরেন যে অর্থমন্ত্রীর যে বক্তব্যটা উনি রেখেছেন এটা আমার কাছে একটু হতাশাব্যঞ্জকই মনে হয়েছে, কারণ সুইস ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্টের সুইস ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট আমরা পত্রিকায় দেখেছি। তো সেখানে বলা হয়েছে যে এরকম বাংলাদেশিদের অর্থ সুইস ব্যাংকে 20% বেশি জমা পড়েছে। এই বাংলাদেশিরা কিন্তু শুধু যে বাংলাদেশে বসবাসকারী তা না, প্রবাসী বাংলাদেশিরাও এর মধ্যে আছেন। তো এখন সুইস ব্যাংকে টাকা যদি যেয়ে থাকে এবং বৈধ চ্যানেলে যদি না গিয়ে থাকে, এটা তদন্ত করে দেখার বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের দর্শকরা ডিস্ট্রাকশন করছেন, অর্থমন্ত্রী যে টাকাগুলি পাচার হয়ে যায়, যে টাকাগুলি লুটপাট হয়, সেই টাকাগুলিকে সামান্য টাকা বলতে তার কাছে খুবই ভালো লাগে। তিনি যেমন আজকে বলছেন টাকা পাচারের বিষয়টি বাস্তবে মোটেই তেমন কিছু নয়, কিছু টাকা পাচার হয় তা অতি সামান্য। এই লেনদেন, এটা লেনদেন ও সম্পদের হিসাব। আমি ঠিক জানি না যে কত টাকা হলে না, এই অর্থমন্ত্রী সাহেবকে আমরাও কিন্তু অনেক সমালোচনা করেছি, বিশেষ করে আমরা যখন শিক্ষক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তখন অনেক সমালোচনা করেছি। এখন ওনার যেমন অনেক সবল দিক আছে, এই দুর্বল দিকও আছে। ব্যাংকিং খাতটা এখনো উনি ডিসিপ্লিনের মধ্যে আনতে পারেননি। ব্যাংকিং খাতে অনেক ধরনের সমস্যা আছে। এই যে মাঝে মাঝে উনি এই যে এটাকে ইংরেজিতে বলি আমরা অফ দ্য কাফ রিমার্ক করে ফেলেন, হঠাৎ করে এমন সব কথা বলেন, আবার কখনো কখনো বলেন যে না আমি এটা বলিনি, কথা আবার রিট্র্যাক্টও করেন, ফিরিয়ে নিয়ে যান। তো সেইটা এরকমের একটি কমেন্ট কিনা যে, তবে এটা অবশ্যই আমাদের মতো দেশে সুইস ব্যাংকের যে রিপোর্ট পাবলিশ হয়েছে এটা ঘটতে থাকে যদি আমাদের জন্য উদ্বেগের বিষয়। এই ব্যাপারে সরকারের নজর দেওয়া উচিত। আপনি কি মনে করছেন এই যে আর্থিক খাতে লেনদেন নিয়ে কম টাকা বেশি টাকা, সুইস ব্যাংকের টাকা আসলে অতি টাকা কম টাকা? একটা হচ্ছে তো আমি একটু দুই ভাবে একটু রিঅ্যাক্ট করতে চাই। প্রথমত মনে হয় অর্থমন্ত্রী যা অন্তরের কথা বলে ফেলেন, এবং আসলেই তার কাছে মনে হয় যে এত হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে নানাভাবে, তার মধ্যে 2,000-5,000-6,000 কোটি টাকা আসলেই কিছু না, এইটা তিনি কিন্তু বোঝেন। সেই বিবেচনা করলে আপনি একটা জিনিস দেখতে পাবেন। দেখুন এইখানে সম্প্রতিকালে যে ওই কি বলা 1,11,000 কোটি টাকা ঋণ খেলাপি এবং তার শীর্ষ তালিকা প্রকাশিত হলো। আমি যেমন গতকাল এক জায়গায় বলেছি, এখনো বলতে চাই যে আপনি যদি হিসাব করে দেখেন, রিশিডিউলিং এর হিসাবটা যদি যথাযথভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, তাহলে দেখবেন যে খেলাপি ঋণের পরিমাণ আরো বেশি। আমি আরেকটা জিনিস দাবি এটাও করতে চাই, যদি আপনি দেখেন যে যারা ঋণ নিয়েছিল, যে পরিমাণ সুদ হয়েছিল, কি পরিমাণ মকুব করা হয়েছে, এবং রিশিডিউলটা তথাকথিত করাটা যথাযথ হয়েছে কিনা, এইসব বিবেচনা করলেই আমার ধারণা এই টাকার পরিমাণ আরো কয়েক লক্ষ কোটি টাকা বেশি হয়ে যাবে। এই একটা জিনিস। এবং আসলে দরকারটা কি, সেইখানে আমি মুখের কথাটা না বলে কারা নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে, সেইখানে কোন রাজনৈতিক প্রভাব বা কি, সেইখানে করে এটা বিচারের সম্মুখীন করাটা যখন প্রধান ছিল। কিন্তু তিনি যদি মনে করেন তিনি যে অর্থনৈতিক ব্যবস্থা এটা দেশটা চালান, এইটা না বুঝলে আমার বিবেচনায় আমরা ভুল হবে। সেটা উনি কিন্তু এরশাদের অর্থমন্ত্রী ছিলেন, এরশাদ সাহেবের, এটা জানা আছে। এবং ওই সময় কিন্তু আমাদের এখানে মুক্ত বাজারের নামে লুটপাটের অর্থনীতির ধারার একটা প্রধান চালু করা হয়েছিল, সেই জায়গাতে কিন্তু আমরা চলে আসতে পারিনি। সুতরাং ওনার কাছে শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু অন্যান্য জায়গায় আপনি দেখবেন এটা একটা প্রধান কাজ হয়ে দাঁড়াচ্ছে না। এই কারণ অর্থনীতির যে ধারা তিনি করে চলেছেন, সেই ধারা মুক্তিযুদ্ধের ধারার অর্থনীতি না, জনকল্যাণমুখী অর্থনীতির ধারা না। সুতরাং এই ধারা থাকলে এই ধরনের লুটপাট অব্যাহত থাকবে। সুতরাং ওই টাকাকে উনি সামান্য বলবেন, এটাকে আমি কোনো অস্বাভাবিক দেখি না। বরঞ্চ আজকে এই যে টাকা যেভাবে পাচার হচ্ছে, যেভাবে টাকা লুটপাটের জায়গায় চলে যাচ্ছে, এইটাকে অনেক ক্ষেত্রে আপনি একটা আইনি লুটপাটও বলে দিতে পারেন, কারণ আপনি তো এই টাকাগুলো কোনো না কোনোভাবে এখানে আছে, আপনি তো এটা বেআইনি বলতে পারছেন না। সুতরাং সেইটাকে কিভাবে বন্ধ করা যায় দেখা জরুরি হয়ে পড়েছে। না হলে ব্যাংকিং খাত, আজকে দেখছি ব্যাংকিং খাত না, ব্যাংকিং এর সাথে বীমা, লিজিং কোম্পানি, পুরো আর্থিক খাতই বলতে হবে যে জায়গাটাই চলে যাচ্ছে। আমি তো জানি না, ধরেন আমি ইকোনমিস্ট না, কিন্তু অন্যভাবে যেটা শুনি, কখন না জানি এইটা আরো একটা বড় ধসের জায়গা যায়। আমি খালি 30 সেকেন্ড এই মন্তব্য করতে চাই। মনে রাখা দরকার, আমরা যে আমেরিকার সংকটের পরে সবচেয়ে গর্ব করে যে বলেছি বাংলাদেশ সংকট থেকে মুক্ত হয়েছে, তার কিন্তু প্রধান কারণ আমাদের এই আর্থিক অবস্থাটা গড়ে তুলেছে আমার কৃষক, গার্মেন্টস শ্রমিক এবং বিদেশে অবস্থানরত শ্রমিকরা। তাদের টাকার উপরে দাঁড়িয়ে আমরা বাহাদুরি করছি, কিন্তু এই জায়গাটা তাদের এবং সাধারণ মানুষের টাকার উপরে দাঁড়িয়ে বাহাদুরি করছে। যেমন ধরেন আপনি একটা ব্যাংকে যদি 20,000 কোটি টাকা থেকে থাকে, 400 কোটি টাকা তো ওই মালিকদের, কিন্তু আপনি দেখেন মালিকদের এইখানে বেশি কি বলে যে 9 বছরের জন্য এখন দিয়ে দেওয়া হলো
যে তারা এটা করতে পারবে এবং তাদের একাধিক লোক ওইখানে পরিচালক থাকতে পারবে, জবাবদিহিতার জায়গা থেকে কিন্তু উল্টা জায়গায় চলে যাওয়া হলো। এই জায়গাটা হলে আপনি জনগণের টাকার সুরক্ষার বদলে ওই মালিকদের টাকার সুরক্ষা করছেন। প্রফেসর মামুন আহমেদ, এখন একটা নির্বাচনের কথা শোনা যাচ্ছে যে বিএনপি নির্বাচনে যাবে যাবে না, অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনে যাবে, তবে কেউ কেউ বলছেন 6টি সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা, সেটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না। কিন্তু আমরা 2013 সালে সিটি কর্পোরেশন নির্বাচন দেখেছি, সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, তারপরও 2014 সালের নির্বাচনে যায়নি। সেক্ষেত্রে কি আপনি মনে করেন সিটি কর্পোরেশন নির্বাচন দেখে আসলে বিএনপি সিদ্ধান্ত নেবে? আপনার কি মনে হয়? দেখুন, আসলে এগুলো সময়ের উপর নির্ভর করবে, মানে আলোচনা তো হচ্ছে আর আগামী নির্বাচন নিয়ে। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, এটা আমি কবে যেন আরেকবার বলেছিলামও, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যদি নির্বাচন হয়, হ্যাঁ, সার্বিক অর্থে যদি সেটা নির্বাচন হয়, নিশ্চিতভাবে বিএনপি অংশগ্রহণ করবে। কিন্তু এটা যদি 2014 সালের মতো নির্বাচনের নামে একটা প্রহসনের আয়োজন হয়, আমি নিশ্চিত সেটি নির্বাচন করার আগে কিভাবে বোঝা যাবে? নির্বাচন করার 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল তার আগে রাজনৈতিক দলগুলো, এমনকি সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু উপলব্ধি করেছিল, রাইট? আপনি হয়তো ব্যক্তিগতভাবে করার নাই, তার কারণ হচ্ছে এর আগে সংবিধান সংশোধন করে তার আগে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। একদিকে আপনি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ছিল, সেটা বাতিল করলেন, কিন্তু অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের আরেকটা ব্যবস্থা গ্রহণ করা, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, কিন্তু আমার মনে হয় যে বিএনপি ডাকে সাড়া দেয় নাই। নো, সেই জিনিসটা এখানে একটা কনফিউশন আছে। কনফিউশন হচ্ছে যে মুহূর্তে সে অফারগুলো দেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ টু লেট। আপনাকে মনে রাখতে হবে সেটা কিন্তু বেটার লেট দেন নেভার। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে এমন সময় সেটা করা হয়েছে যাতে করে বিএনপি অথবা শুধু বিএনপিকে এখানে বলার কোনো সুযোগ নাই, সেখানে হচ্ছে যেসব রাজনৈতিক দলগুলো সেখানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করার পর্যাপ্ত সুযোগ না পায়, সে ধরনের একটা পরিস্থিতি। 48 ঘন্টা সময় দেওয়া ছিল, 24 ঘন্টা সময় বলা হয়েছে আসতে। এখন আপনি আসছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে যদি কি হলো যে 2013 সালে সিটি কর্পোরেশন নির্বাচন যখন হয়েছিল, সিটি কর্পোরেশন নির্বাচনগুলো অপেক্ষাকৃতভাবে সুষ্ঠু হয়েছিল এবং যার ফলে বিরোধী রাজনৈতিক দল যারা ছিল তারা তখন সেই নির্বাচনগুলোতে চলে গিয়েছিল, রাইট? আপনি এখন বলছেন যে তারা সে এরকম একটা নির্বাচনের আবহ দেখে তারা করবে কিনা, আমার কাছে এটি খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ হচ্ছে, আমি কারণটা বলি, কারণ হচ্ছে আমাদের এখানে এখন হয়েছে কি, নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা হচ্ছে কি সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সরকার যদি মনে করে কোন একটা নির্দিষ্ট নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হলে তার রাজনীতির জন্য সুবিধাজনক, তখন সে ওই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যত ধরনের আয়োজন সেটুকু করে। আবার যখন মনে করে যে একটি নির্দিষ্ট নির্বাচন যদি আয়োজন করাটা এমন ভাবে প্রয়োজন যাতে করে কোনোভাবে বিরোধী দল এখানে জিততে না পারে, সেরকম তখন সেইভাবে নির্বাচনটা। নারায়ণগঞ্জ এবং কুমিল্লার মধ্যে কোনটি সরকার সুষ্ঠু নির্বাচনের ইচ্ছা করছে? আমি বলছি তার মানে হচ্ছে সুষ্ঠু নির্বাচনটা এখন হচ্ছে কি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর নির্ভর করছে না, নির্ভর করছে সরকারের ইচ্ছা। অনেক নারায়ণগঞ্জ এবং কুমিল্লার মধ্যে সরকারের কি ইচ্ছা ছিল সুষ্ঠু নির্বাচন? আমি বলছি আপনাকে, মানে উদাহরণ দিলে সুবিধা হয়। আচ্ছা, নারায়ণগঞ্জের নির্বাচনটা, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যেটা হয়েছিল, সেখানে প্রত্যেকটা দল অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণ করার পরে সরকারের পক্ষ থেকে যতটুকু আপনার এখানে এই আপনার ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল আর কি, ততটুকু হয়তো তারা করে নাই। এরকম একটা পরিস্থিতিতে নির্বাচন হয়েছিল। মানে সরকারের ইচ্ছা ছিল কি সুষ্ঠু নির্বাচন করা না করা কুমিল্লায়? বুঝি নাই আমি আপনার সরকারের ইচ্ছা কি ছিল, সুষ্ঠু নির্বাচন করা না করা কুমিল্লা এবং নারায়ণগঞ্জের ক্ষেত্রে? কুমিল্লা এবং নারায়ণগঞ্জের নির্বাচনগুলোতে যেটা হয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ছিল, যার ফলে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার মধ্যে দিয়ে সে ফলাফলটাই ভেবে করছে। জানি না বোঝা গেল কিনা। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফিরে আসবো তখন প্রফেসর শফিউল আলম ভূঁইয়ার কাছ থেকে জানতে চাইবো যে আগামী নির্বাচনে কোন সংসদ সদস্যরা, আওয়ামী লীগের বিবেচনা যদি আমরা রাখি, অন্তত কতজন সংসদ সদস্যের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বা উচিত না, সেটি কোন নিয়ামকের ভিত্তিতে ঠিক হওয়া উচিত, সেটি সম্পর্কে আপনার একটু পরামর্শ শুনবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। আজকের বাংলাদেশে বলা হচ্ছে যে আওয়ামী লীগের যেসব সংসদ সদস্যরা আছেন আওয়ামী লীগের টিকিটে, তাদের মধ্যে একটি বড় অংশ হয়তো আগামীবার নমিনেশন পাবেন না সংসদ সদস্য নির্বাচন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। কাদের মনোনয়ন পাওয়া উচিত, কাদের পাওয়া উচিত না, যদি মনোনয়ন না পায়, এটা তো আর নির্ধারিত না কতজন পাবেন কতজন পাবেন না। তবে আমার ধারণা আওয়ামী লীগ যেহেতু একটা সংগঠিত রাজনৈতিক দল, সে প্রতিনিয়ত তার যারা এমপি মন্ত্রী আছে তাদের পারফরমেন্সটা ইভালুয়েট করার চেষ্টা করে তার মতো করে। তো সামনের নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চয়ই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় জরিপ করছে, জনগণের সাথে আলাপ করছে। আলাপ করে যে সমস্ত সংসদ সদস্যের পারফরমেন্স খারাপ, যে সমস্ত মন্ত্রীদের পারফরমেন্স খারাপ, যারা জনমনের সেইভাবে
দাগ কাটতে পারেনি বা যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে, তো তাদেরকে হয়তো মনোনয়ন দিতে চাইবে না দল। সেটা কত শতাংশ হতে পারে বা কত ভাগ হতে পারে সেটা বলা মুশকিল, সেটা বলা এখনো সময় আসেনি। সায়েন্টিফিক জরিপের রেজাল্ট না পেলে বলা মুশকিল। একই প্রশ্ন আপনাদের তিনজনকে করতে চাই। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আগামী জাতীয় নির্বাচনে কোন বিষয়টি প্রধান নিয়ামক হয়ে উঠবে বলে আপনার ধারণা বা আপনি মনে করছেন? আমাদের সময় খুব কম, একটু সঙ্গে বলেন। যতই বলেন না কেন যে একটা জাতীয়তাবাদ, মানুষ, ব্যবসা, না আমার কাছে মনে হয় যে গণতন্ত্র, মানুষ সুশাসন, প্রথমত হয় কি, সে একটা ভোট দিতে চায়। আচ্ছা, যে ভোট দিতে চায় এবং তার ভোটটা কাজে লাগাইতে চায়, ভোটের প্রতিফলনটা করতে চায়, এটাই প্রধান হবে। কিন্তু আমি মনে করি যে আমাদের দিক থেকে এবং জনগণের দিক থেকে এক্ষেত্রে একটা বড় হবে যে চলমান যুদ্ধাপরাধের বিচার এটা অব্যাহত থাকুক, মুক্তিযুদ্ধের চেতনা খালি বাদকা বাদনা, সমাজে বৈষম্য বাড়ছে, এই বৈষম্য নিরসনের জন্য কি করা যায় সেই কাজগুলো থাকবে। একটা সুশাসন নিশ্চিত করার কাজ করতে হবে। জনগণের যে উন্নয়ন হচ্ছে, এখানে কথা হলো যে সেটা তো মানুষ তো তার স্বার্থেই সে কাজটা করছে, সুতরাং এই পথের বাধা দূর করে দিলে আরো যাবে। কিন্তু সুফলটা কারা ভোগ করছে, সেই ভোগটা যাতে সবার কাছে পড়ে, সেইটা একটা প্রধান এজেন্ডা হবে বলে আমার কাছে মনে হয়। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, যে দেখেন যে আজকে ক্ষমতায় যারা আছে এবং একটা প্রধান বিরোধী দল বলতে ভোটের বিবেচনায় যাদের কথা বলেন, দুই পক্ষই এমন হয়ে আছে যে ক্ষমতায় যেন তেন প্রকারে থাকতে হবে আর যেন তেন প্রকারে যেতে হবে। এই জায়গাটায় চলে গেলে এই এজেন্ডাগুলো আর থাকবে না। কিন্তু আমি মনে করি যে এই দুই দলের বাইরে আমরা বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি সহ অন্যরা দ্বিদলীয় ধারার বাইরে একটা বিকল্প শক্তি সমাবেশ করার চেষ্টা করছি এবং আমরা যত বেশি পারি এইবারের নির্বাচন যদি হয় তাহলে আরো বেশি আসনে প্রার্থী দিয়ে আমরা আমাদের কথাটা এটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং জনগণের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করব আমরা। প্রফেসর মামুন আহমেদ, আপনি কি মনে করেন আগামী নির্বাচনে কোন বিষয়টি আমার কাছে প্রধানত যে জিনিসটা মনে হয়, অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটাই হবে প্রধান নিয়ামক বিষয়। আমি এই অধিকারের কথা যখন বলছি, যখন গণতন্ত্র থেকে শুরু করে ভোটাধিকার থেকে শুরু করে তার অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে এই যে অধিকার বঞ্চিত হওয়ার যে বিষয়টি, এই বিষয়টি প্রধান নিয়ামক হয়ে দাঁড়াবে। প্রিন্স ভাই একটা চমৎকার কথা বলেছেন যে সরকারি দল এবং মাঠের বিরোধী দল, তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেন তেনভাবে যে কোনো প্রকারের ক্ষমতা যাওয়ার। আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি এইভাবে যে একটা পক্ষ চায় যে কোনোভাবে নির্বাচন হোক, নির্বাচনে যে কোনোভাবেই হোক, যে বিরোধী দলবিহীন হোক, অংশগ্রহণমূলক না হোক, যে কোনোভাবে ক্ষমতা যাওয়া। আরেকটি পক্ষ চায়, সেটা হচ্ছে মাঠের বিরোধী দল, তারা চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, এবং এই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যেই ক্ষমতা যাক সেটাকে মেনে নিতে চায়। এইটাই হচ্ছে পার্থক্যটা আমি মনে করি। সেটার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আপনি মনে করছেন যে অধিকার আদায় এবং কোনটা, সেটাই বড় ব্যাপার হয়ে যাবে। অনেক দিন থেকে অধিকার হারা, অধিকার বঞ্চিত, মূলত ভোটের অধিকার এবং অর্থনৈতিকভাবে নিষ্পেষিত হওয়া, যে এই বিষয়গুলো অর্থনৈতিকভাবে নিষ্পেষিত হওয়াটা কি একটু ব্যাখ্যা করবেন 30 সেকেন্ড একটু? মানুষের মধ্যে হচ্ছে কি, নিশ্চিতভাবে সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিকভাবে উন্নয়ন হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই উন্নয়নের সাথে সাথে যে জিনিসটা হচ্ছে, মানুষের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে ব্যাপকভাবে, এবং দুর্নীতি করে কিছু মানুষের মধ্যে এত বেশি পরিমাণে অর্থ সঞ্চিত হচ্ছে কিছু মানুষের মধ্যে, যেটা সমাজের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট করে দিচ্ছে মোটামুটি ভাবে। এটাই হচ্ছে প্রধান কারণ বলে আমি মনে করি। প্রফেসর শফিউল আলম ভাইয়া, আপনি কি মনে করছেন আগামী নির্বাচনে কোন বিষয়টি প্রধান নিয়ামক হবে? আমার ধারণা যে আগামী নির্বাচনে এই যে সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করছে, সেই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল কতটা মাত্রায় সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, মানুষ সেটাকেই মূল্যায়ন করতে চেষ্টা করবে। যে আপনি যে কোনো ইন্ডেক্সই দেখেন, গত 7-8 বছরে তো ব্যাপক উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন, যে কোনো মাপকাঠি দিয়ে রাষ্ট্র সামনের দিকে এগিয়েছে, দেশ এগিয়েছে। এখন এই যে উন্নয়নের সুবিধা কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, এবং সেই মানুষ চাইবে যে যদি ধরেন বেশিরভাগ মানুষ যদি মনে করে যে হ্যাঁ, সে এই সরকার দ্বারা উপকৃত হয়েছে, উন্নয়নের সুফল তার কাছে পৌঁছেছে, এই সরকারকেই তারা ক্ষমতায় রাখতে চাইবে। তো এই পারফরমেন্স মূল্যায়নের জায়গাটা এই নির্বাচনে থাকবে, সামনের নির্বাচনে। সর্বশেষ প্রশ্ন, যেটি 10 সেকেন্ড করে, প্রিন্স ভাই, আপনার কাছে কি মনে হয় যে আগামীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, একটি মানে জ্যোতিষী টাইপের? না, আমার কাছে একটা হচ্ছে একটা নির্বাচনের অংশগ্রহণমূলক অবস্থান থাকবে। আমার ধারণা যে অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে আমরা যাব, কিন্তু যাওয়ার পরে কি হবে সেটা এখন প্রেডিক্ট করা। আপনি মনে করছেন যে 2019 সালে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে বা 2018 সালে শেষে এক ধরনের আমরা ফার্স্ট মানে কি বলবে শুরুটা হবে, কিন্তু শেষটা কিভাবে হবে এটা এখনো বলা। প্রফেসর মামুন আহমেদ, আমি মনে করি অংশগ্রহণমূলক হবে যদি সরকারের ইচ্ছা এবং মনোভাবের, ওই যদিটি বাদ দিয়ে যদি বলেন, আপনি প্রেডিক্ট করতে বললে যদি মনোভাবের পরিবর্তন হয় সরকারের, তাহলে ইচ্ছামূলক। যদিটি বাদ দিয়ে যদি বলেন এটা হবে কিনা, মানে আমি যদি জানতে চাই সরকারের মনোভাব পরিবর্তন হবে, আমরা প্রত্যাশা করি যে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, এবং মানুষ যাকে ভোট দিতে চায় ভোট দিতে পারুক, এবং তার মধ্যে দিয়ে সরকার গঠিত হোক, নিশ্চিতভাবে সেটা আমরা চাই। প্রফেসর শফিউল আলম ভাই, আপনি কি মনে করছেন? এখনো পর্যন্ত যে লক্ষণ আমি দেখতে পাচ্ছি, আপনি দেখেন দুই নেত্রী কিন্তু
নির্বাচনের সুরে কথা বলছেন, ক্যাম্পেইনের সুরে কথা বলছেন, তাতে আমার মনে হয় যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে। সকল রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রফেসর শফিউল আলম ভাই, প্রফেসর মামুন আহমেদ এবং জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।